দেখো জিএসটি এর 1, জিএসটি এর 1 কিসের জন্য? না আউটওয়ার্ড সাপ্লাই অফ গুডস অর সার্ভিসের জন্য। আউটওয়ার্ড সাপ্লাই অফ গুডস অর সার্ভিস, সেল করছো বা সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস প্রোভাইড করছো, তার ডিটেল এখানে জমা করতে হবে। ইনভয়েস ওয়াইজ ডিটেল, ইনভয়েস ওয়াইজ মানে ইনভয়েস যত ইস্যু করেছো সারা মাসে প্রত্যেকটা ইনভয়েসের ডিটেল জমা করতে হবে এই ফর্মের থ্রু দিয়ে। তাহলে যে ইয়ারে তোমার এই ফর্মটা জমা হচ্ছে এখানে নিশ্চয়ই সেই ইয়ার হবে। ধরো আমি 22 সালে জমা করছি, সাপোজ 22 সালে জমা করছি, 2022 হবে। কোন মান্থের রিটার্ন এটা জমা হচ্ছে, কোন মান্থের সেল তুমি জমা করছো? মে মাসের সেল তুমি জমা করছো, মে মাসের সেল জমা করতে হবে তোমাকে জুন মাসের 10 তারিখের মধ্যে, জিএসটি এর 1। তাহলে এখানে কোন মাসের নাম লেখা থাকবে? মে মাসেই লেখা থাকবে, যে মাসের সেল। এখানে তো জিএসটি এর নাম্বার যেটা কি 15 ডিজিটের হয়ে থাকে, সেটা তোমার অটোমেটিক এসে যাবে তুমি যখন পোর্টালে জমা করবে। লিগ্যাল নেম বলতে তোমার প্যান নাম্বারে যে নাম রয়েছে, প্যান নাম্বার, নেম ইন প্যান, নেম ইন প্যান, নেম ইন প্যান। ট্রেড নেম বলতে তুমি ব্যবসার নাম যা রেখেছো, বিজনেস নেম, বিজনেসের নাম যেটা রেখেছো। এগ্রিগেট টার্নওভার ইন দ্য প্রিসিডিং ফাইন্যান্সিয়াল ইয়ার, আগের বছরের টার্নওভার এখানে শো হবে কত কোটি ছিল, আগের বছরের টার্নওভার শো হবে প্রিসিডিং ফাইন্যান্সিয়াল ইয়ার। তো আমি যদি এখানে নিয়ে নিই, তুমি ধরো রিটার্ন ফাইলিং করছো ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23, তার মানে তোমার প্রিসিডিং ফাইন্যান্সিয়াল ইয়ার কি হবে? প্রিসিডিং ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22 এর টার্নওভারটা এখানে বসাতে হবে, প্রিসিডিং ফাইন্যান্সিয়াল ইয়ার। এগ্রিগেট টার্নওভার এপ্রিল থেকে জুন পর্যন্ত কত ছিল? এপ্রিল টু জুন 2017 যখন জিএসটি আসে, 17 জুলাই থেকে এসেছে, তার আগের যে 3 মাস, 17-18 যে আগের 3 মাস, সেখানে তোমার টার্নওভার কত ছিল? তোমার ধরো রিসেন্ট বিজনেস চালু হয়েছে, তাহলে তো ওটা ব্ল্যাঙ্কই পড়ে থাকবে। এরপরে টেবিল 4, এখানে তাহলে 1, 2, 3, এরপরে যতগুলো রয়েছে এগুলোকে সব টেবিল বলা হবে। টেবিল 4, টেবিল 4 এর আন্ডারে কি কি আসবে? টেবিল 4 এর আন্ডারে 3টে ম্যাটার আসবে। টেবিল 4 কে আবার 3 ভাগে ভাগ করে দিয়েছে, 3টে পার্টে ডিভাইড করে দেওয়া হয়েছে। টেবিল 4A, টেবিল 4B, টেবিল 4C। তার মানে পুরো টেবিল 4, সেই টেবিলের ভেতরে পার্ট A, B, C করা আছে। টেবিল আমরা বুঝে নেব প্রথমে সি থেকে। টেবিল সিতে মানে 4 এর সি পার্ট, টেবিল 4 এর সি পার্টে কি দেখাতে হবে? না কতটা সাপ্লাই করেছো ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে, ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে কতটা সাপ্লাই করেছো, কাকে? রেজিস্টার পারসনকে, কারণ উপরে লিখে দিয়েছে না আউটওয়ার্ড সাপ্লাই মেড টু রেজিস্টার পারসন। তার মানে টেবিল 4টা কিসের জন্য? রেজিস্টার পারসনকে সাপ্লাই করলে টেবিল 4 ফিল আপ করতে হবে জিএসটি এর 1 এ। রেজিস্টার পারসন বলতে যার জিএসটি নাম্বার রয়েছে। তাহলে টেবিল 4 কখন ফিল আপ করতে হবে? জিএসটি নাম্বার রয়েছে এমন কোন পারসনকে তুমি সাপ্লাই করেছো, তখন টেবিল 4। আর সেই পারসনকে তুমি যদি ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে সেল করো, ফ্লিপকার্টের থ্রু দিয়ে সেল করো, আমাজনের থ্রু দিয়ে সেল করো, মিন্ত্রার থ্রু দিয়ে সেল করো, স্ন্যাপডিলের থ্রু দিয়ে সেল করো, তাহলে তোমার সেই সেলটা দেখাতে হবে রেজিস্টার পারসনকে সেল করেছো কিন্তু অনলাইন, সেটা দেখাতে হবে এইখানে টেবিল 4C পার্টে। বুঝতে পারলে? এরপরে কিছু তুমি সাপ্লাই করেছো রেজিস্টার পারসনকে, কিন্তু সেই সাপ্লাইতে রিভার্স চার্জ মেকানিজম লাগছে, মানে ফরওয়ার্ড লাগে না। আমরা কি কি পড়ে নিয়েছিলাম রিভার্স চার্জ মেকানিজম লাগে? ক্যাশিউ নাট সেল করলে, কাজু বাদাম, সিল্ক ইয়ার্নের ম্যানুফ্যাকচারার যখন সিল্ক ইয়ার্ন সেল করবে তখন রিভার্স চার্জ মেকানিজম লাগে। তাহলে এমন গুড সেল করেছো
যাতে রিভার্স চার্জ মেকানিজম লাগছে। রেজিস্টার পার্সনকে সেল করেছো কিন্তু রিভার্স চার্জ মেকানিজম, তোমাকে জিএসটি কালেক্ট করতে হচ্ছে না। তো সেই সিচুয়েশনে তুমি যত টাকা সেল করেছো টেবিল 4 এর বি পার্টে দেখাবে। তাহলে টেবিল 4 এর এ পার্টে কি দেখাবে? অনলাইন সেল বাদ দিয়ে, রিভার্স চার্জ মেকানিজম সেল বাদ দিয়ে বাকি যে সাপ্লাই আছে সব দেখাবে কোথায়? টেবিল 4 এর এ পার্টে। তার মানে আমি কি বলতে পারি, টেবিল 4 এর এ পার্টে নর্মাল সাপ্লাই আসবে, যেগুলো ফরওয়ার্ড চার্জ মেকানিজমের থ্রু দিয়ে সাপ্লাই করেছো, যেগুলো রিভার্স চার্জ মেকানিজম নয়, আর যেগুলো ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে নয়, নর্মাল ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে নয়, রিভার্স চার্জ মেকানিজম নয়। তাহলে আমরা টেবিল 4 এখানে বুঝে নিলাম। তাহলে টেবিল 4 এ তোমার কিভাবে রয়েছে না, যাকে সেল করেছো তার জিএসটি নাম্বার লাগবে। ধরো এখানে আমি কি বলেছি যে ইনভয়েস ওয়াইজ দিতে হবে, তার মানে তুমি ধরো কোনো পার্টিকে সেল করেছো তার তো জিএসটি নাম্বার থাকবে। তারপরে ইনভয়েসের নাম্বার দিতে হবে, কবে ইনভয়েস বানিয়েছো সেটা দিতে হবে, ইনভয়েসে তার ভ্যালু কত আছে, ধরো টোটাল ইনভয়েসের ভ্যালু 5 লাখ, তো 5 লাখ বসাতে হবে জিএসটি ধরে। তারপরে রেট বলতে হবে, কত রেটে জিএসটিটা লেগেছে তাদের। তারপরে ট্যাক্সেবল ভ্যালু বলতে হবে যে 5 লাখের মধ্যে, ওটা তো জিএসটি ধরে 5 লাখ, কিন্তু জিএসটি বাদ দিয়ে কত, মানে যার উপরে ট্যাক্সটা লেগেছে সেটা কত, সেটাকে ট্যাক্সেবল ভ্যালু বলতে হবে। এবার তোমাকে ট্যাক্সটা সেপারেটলি দেখাতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো দেখাতে হবে। তাহলে ইনভয়েস, প্রথমে জিএসটি নাম্বার যাকে সেল করেছো, তারপরে তাকে যে সেল করেছো বিল দিয়েছো, বিলের ডিটেলসটা দাও, মানে ইনভয়েস দিয়েছো, ইনভয়েসের ডিটেল, তারপরে কত টাকা সেল করেছো, তার মধ্যে জিএসটি কত ঢুকে আছে, এইভাবে যতজনকে সেল করেছো সবের ইনভয়েস পরপর লাইন করে পরপর রোতে বসাতে হবে। বুঝতে পারলে টেবিল? তাহলে এইখানে যে একটা রো দেখতে পাচ্ছ, এটা কিসের জন্য? একটা ইনভয়েসের জন্য। এরকম তোমার যত ইনভয়েস থাকবে তত রো হবে। এরপরে টেবিল 5 এসে যাও। টেবিল 5 এ বলা হচ্ছে আনরেজিস্টার পারসনকে সেল হয়েছে, মানে যাকে সেল করেছো আর জিএসটি নাম্বার নেই, আনরেজিস্টার পারসনকে সেল করেছো, আর সেটা ইন্টার স্টেট সাপ্লাই। আনরেজিস্টার পারসন প্রথম কথা, 2 হচ্ছে স্টেটের বাইরে সেল আছে, 3 নম্বর হচ্ছে 2.5 লাখের বেশি। এই তিনটে সিচুয়েশন যদি ফুলফিল হয়, ইনভয়েসের ভ্যালু, একটা বিলের ভ্যালু 2.5 লাখের বেশি, একটা বিলের ভ্যালু 2.5 লাখের বেশি, তাহলে এই তিনটে সিচুয়েশন যদি ফুলফিল হয়, তাহলে তুমি তোমার যে ডেটা যাবে, যে সেলের ডেটা যাবে, কোথায় যাবে? টেবিল 5 এ যাবে, টেবিল 5 এ শো হবে। তাহলে যেহেতু আনরেজিস্টার পারসনকে সেল হচ্ছে, তাহলে জিএসটি নাম্বারের কলাম থাকবে কি? থাকবে না। দেখো জিএসটি নাম্বারের কলাম আছে কি? আগেরটাতে সেল হয়েছিল রেজিস্টার পারসনকে, সেই জন্য জিএসটি নাম্বারের কলাম ছিল, এখানে সেই কলাম নেই। আর যেহেতু ইন্টারস্টেট সাপ্লাই হচ্ছে, সেই জন্য তোমার সিজিএসটি এসজিএসটির কলামও নেই, সিজিএসটি এসজিএসটির কলামও নেই। বুঝতে পারলে? আচ্ছা, টেবিল 5 এর তাহলে কটা পার্ট আছে? পার্ট এ রয়েছে আর পার্ট বি রয়েছে। প্রথমে আমি পার্ট বি দেখে নেব। পার্ট বি তে বলছে টেবিল 5 এর যে আনরেজিস্টার পারসনকে তো সেল হয়েছে, আর স্টেটের বাইরেই সেল হয়েছে, আর প্রত্যেকটা ইনভয়েসের ভ্যালু 2.5 লাখের বেশি। তো এমন কত সেল হয়েছে যেটা কি ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে, এমন কতজনকে সেল করেছো, কটা ইনভয়েস তোমার রয়েছে যা কি, যেটা কি তোমার ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে সেল হয়েছে, কিন্তু 2.5 লাখের বেশি আনরেজিস্টার্ড পারসন। তো সেটা এসে যাবে তোমার টেবিল 5 এর বি সেকশনে। তাহলে এ সেকশনে কি আসবে? যেটা তোমার ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে নয়, নর্মাল সাপ্লাই করেছো, ধরো বিহারে তুমি সাপ্লাই করেছো ওয়েস্ট বেঙ্গল থেকে, সে অর্ডার করেছিল ফিজিক্যালি তোমাকে ফোন করে, তুমি সাপ্লাই করেছো, গাড়ি পাঠিয়ে দিয়েছো, গুডসের গাড়ি পাঠিয়ে দিয়েছো, তো এটা তো অনলাইন তো নয়, ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে তো নয়।
কিন্তু যাকে সেল করেছো সে আনরেজিস্টার আর 2.5 লাখের বেশি ভ্যালু, ইনভয়েসের ভ্যালু। তো এই ক্ষেত্রে টেবিল এ সেকশন এসে যাবে, টেবিল 5 এর এ সেকশন এসে যাবে। এরপরে আসো টেবিল 6। টেবিল 6 এ বলা হচ্ছে জিরো রেটেড সাপ্লাই। প্রথম কথা তোমাকে বুঝতে হবে জিরো রেটেড সাপ্লাই মানে কি। টেবিল 6 এ জিরো রেটেড সাপ্লাই আর ডিমড এক্সপোর্ট। জিরো রেটেড সাপ্লাই মানে হচ্ছে এক্সপোর্ট করাকে বলা হয় জিরো রেটেড সাপ্লাই, স্পেশাল ইকোনমিক জোনে সাপ্লাই করাকে বলা হয় জিরো রেটেড সাপ্লাই। সে যে কোনো প্রোডাক্টই হতে পারে, যে কোনো প্রোডাক্টই হোক না কেন, তুমি যদি এক্সপোর্ট করে দাও তাকে, সেটাকে বলা হবে জিরো রেটেড সাপ্লাই। আর যদি স্পেশাল ইকোনমিক জোনে সাপ্লাই করো, স্পেশাল ইকোনমিক জোনের ইউনিটকে বা ডেভেলপারকে, তাহলেও সেটাকে বলা হবে জিরো রেটেড সাপ্লাই। জিরো রেটেড সাপ্লাই এর তাহলে বুঝে গেলে। এরপরে ডিমড এক্সপোর্ট কি জিনিস? ডিমড এক্সপোর্ট হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিছু ট্রানজেকশনকে বলেছে যে এই সমস্ত ট্রানজেকশন ডিমড এক্সপোর্ট হবে, মানে এক্সপোর্ট যদিও নয় কিন্তু ধরে নেওয়া হবে যেন এক্সপোর্ট হয়েছে। কোনো কিছুকে যদি তুমি ধরে নাও যে এক্সপোর্ট হয়েছে, তাতে জিএসটি লাগবে কি? জিএসটি লাগবে না, কারণ এক্সপোর্টের কেসে জিএসটি লাগানো হয় না। তো এরপরে দেখে নাও যে এক্সপোর্টের কেসে তোমার আমরা জিএসটি এর 3B পড়ছি, জিএসটি এর 1 পড়ছি। জিএসটি এর 1 এ এখানে যেটা পড়ছি জিএসটি এর 1, এখানে তোমাকে ইনভয়েসের ডিটেল দিতে হবে। তুমি এক্সপোর্ট করছো, বিল তো হবে, ইনভয়েস তো হবে, তাহলে ইনভয়েস ওয়াইজ ডিটেল দাও, ইনভয়েসের ওয়াইজ ইনভয়েস নাম্বার দাও, ডেট দাও, ভ্যালু দাও। আচ্ছা, তুমি যদি এক্সপোর্ট করো তোমাকে শিপিং বিল বানাতে হবে, মানে পোর্টে গিয়ে, বন্দর পোর্ট শিপিং বিল বানাতে হবে জাহাজের, বা বিল অফ এক্সপোর্ট বানাতে হবে। তো তার একটা তো নাম্বার থাকবে, সেটা দাও, কবে বানিয়েছো দাও। আর ট্যাক্স তো লাগবে না, এটা এই দুটো কলাম ব্ল্যাঙ্ক থাকবে। স্পেশাল ইকোনমিক জোনে সাপ্লাই করলে ডেভেলপারকে বা ইউনিটকে, সেক্ষেত্রে তোমার ইনভয়েসের ডিটেল দিতে হবে। যেখানে বলে রাখি যে স্পেশাল ইকোনমিক জোনে সাপ্লাই করলে তাদের জিএসটি রেজিস্ট্রেশন থাকতে পারে, তো জিএসটি রেজিস্ট্রেশন বসিয়ে দিতে হবে, আর ইনভয়েসের ডিটেল তো দিচ্ছই। এক্সপোর্টের কেসেও সেম কেস, ডিমড এক্সপোর্ট। এক্সপোর্ট হচ্ছে তাহলে টেবিল 6 এর এতে স্পেশাল ইকোনমিক জোনের ডেভেলপারকে বা ইউনিটকে সাপ্লাই করলে 6B তে। আর ডিমড এক্সপোর্ট যেগুলো এক্সপোর্ট নয় কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেহেতু বলেই দিয়েছে যে তোমাকে এটাকে এক্সপোর্ট ধরতেই হবে, তো সেক্ষেত্রে সেগুলো ডিমড এক্সপোর্টের মধ্যে পড়ে, যদিও আমাদের এখানে সিলেবাসের মধ্যে নেই, সেই জন্য এটাকে আমি বেশি ডিটেলে বলছি না। তাহলে টেবিল 6 তাহলে এক্সপোর্ট, জিরো রেটেড সাপ্লাই আর ডিমড এক্সপোর্টের কথা বলছি। আচ্ছা, তোমাকে এখানে বলে রাখি যে তুমি যে নর্মাল ইন্টারভিউ দেবে না, তাহলে এই পয়েন্টটা, এই যে টেবিলটা নর্মালি তুমি পাবে না সব জায়গাতেই, কিন্তু কোনটা তাহলে নর্মালি পাবে? যে টেবিলটা ফিল আপ নর্মালি পাবে সেটা হচ্ছে টেবিল 4। টেবিল 4 এর 4 তুমি নর্মালি পাবে, কারণ এখানে তো নর্মাল সাপ্লাই আসছে না, রিভার্স চার্জ তো এখানে আসছে, নর্মালটা তো এখানে আসছে। তাহলে তুমি যেটা নর্মালি সবাইয়ের পেয়ে থাকবে সেটা হচ্ছে ওই 4 এই নর্মালি পেয়ে থাকবে। 5 কিছু কিছু পেতে পারো, কারণ অন্য স্টেটে কিছু কিছু বলতে সবাইয়ের থাকবে না এটা, এই ধরনের 5 এর যে টেবিলটা রয়েছে। আর 6 এরও টেবিলটা সবাইয়ের থাকবে না, যারা এক্সপোর্ট করছে তাদের থাকবে শুধুমাত্র ডেটা ফিল করা। এরপরে আসো টেবিল 7। টেবিল 7 কি বলছে? এতক্ষণ যে পড়ে এলে না, সবই তো প্রথমে কি পড়ে এলে? টেবিল 4 এ। টেবিল 4 এ পড়ে এলে রেজিস্টার পার্সনকে সাপ্লাই হয়েছে। টেবিল 5 এ পড়ে এলে যে আনরেজিস্টারকে কিন্তু ইন্টার স্টেট সাপ্লাই হয়েছে আর আইএল কে বেশি। টেবিল 6 এ পড়ে এলে এক্সপোর্টের কেস,
তাহলে যে সমস্ত সাপ্লাই স্টেটের মধ্যে হয়েছে সেগুলো তো স্টেটের মধ্যে হয়েছে কিন্তু আনরেজিস্টারকে হয়েছে, স্টেটের মধ্যে হয়েছে আনরেজিস্টারকে হয়েছে, সেটাগুলো তাহলে কোথায় যাবে? সেগুলো এসে যাবে টেবিল 7। ট্যাক্সেবল সাপ্লাই হয়েছে কিন্তু আনরেজিস্টারকে হয়েছে, টেবিল 7 বসাতে হবে। তো টেবিল 7 যখন বসানো হবে তখন ডেবিট নোট ক্রেডিট নোট নেট করে বসাতে হবে, নেট করে। ধরো তুমি কোনো কাস্টমারকে আনরেজিস্টার কাস্টমারকে সেল করেছো 1 লাখের, আনরেজিস্টার 1 লাখের সেল করেছো, সে কিন্তু রিটার্ন তোমাকে করে দিল 10,000-এর, তাহলে তোমার যে নেট সেল হলো ওই পার্টিকে, নেট সেল কত হলো? 90,000-এর। তাহলে তুমি যখন এখানে দেখাবে টেবিল 7-এ 1 লাখ দেখাবে কি 90 দেখাবে? 90 দেখাবে, কারণ নেট করে দিতে বলেছে। যে টেবিল 7-এর কটা পার্ট আছে? টেবিল 7-এ আছে টেবিল এর 7-এর এ পার্ট রয়েছে আর রয়েছে বি পার্ট। এ পার্টে কি দেখাতে হবে, বি পার্টে কি দেখাতে হবে? এ পার্টে দেখাতে হবে, আচ্ছা প্রথমে বি পার্টে দেখো, প্রথমে বি পার্টে দেখাতে হবে যে তোমার ইন্টারস্টেট সাপ্লাই কিন্তু 2.5 লাখের কম। টেবিল 7 তো পুরো আনরেজিস্টারকে সাপ্লাই করলে টেবিল 7-এ আসবে, টেবিল 7 আনরেজিস্টারকে সাপ্লাই করলে, আনরেজিস্টারকে সাপ্লাই করছো কিন্তু ইন্টারস্টেট, অন্য স্টেটে, অন্য স্টেটে 2.5 লাখের কম, অন্য স্টেটে 2.5 লাখের কম আনরেজিস্টারকে সাপ্লাই করছো। তাহলে বি সেকশনে, টেবিল 7-এর বি সেকশনে, বি সেকশনে আবার টেবিল বি সেকশনের টেবিল 7-এর বি সেকশনে দুটো পার্ট আছে। টেবিল 7-এর বি সেকশনে দুটো পার্ট, ওয়ান ইংলিশ 1 ইংলিশ 2। ইংলিশ 1-এ কি বলছে, প্রথমে ইংলিশ 2 দেখে নাও। ইংলিশ 2-তে বলছে যে কতটা সাপ্লাই ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে হয়েছে, মানে অনলাইনে হয়েছে। তুমি তো অন্য স্টেটে সেল করেছো, আনরেজিস্টারকে সেল করেছো 2.5 লাখের কম ইনভয়েসের ভ্যালু, কিন্তু কতটা অনলাইনে সেল হয়েছে, কতটা অনলাইনে সেল হয়েছে। আর ওপরের যে টেবিল 7-এর বি সেকশনের, টেবিল 7-এর বি সেকশনের যে ইংলিশ 1 রয়েছে এতে দেখাতে হবে অনলাইন বাদ দিয়ে, অন্য স্টেটে সেল করেছো 2.5 লাখের কম, অনলাইন বাদ দিয়ে নর্মালগুলো। আচ্ছা ওপরে যেটা রয়েছে টেবিল 7-এর এতে দেখাতে হবে স্টেটের মধ্যে সাপ্লাই করেছো, আনরেজিস্টারকে সাপ্লাই করেছো। টেবিল 7-এর এতে উইথিন স্টেটে সেল করেছো, আনরেজিস্টারকে সেল করেছো, এটা দেখাতে হবে। কিন্তু পার্ট এ রয়েছে, পার্ট এ নয়, ইংলিশ 1 ইংলিশ 2 রয়েছে। ইংলিশ 2-তে কি দেখাবে না কতটা ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে সাপ্লাই হয়েছে সেটা ইংলিশ 2-তে। আর যেটা তোমার ইংলিশ 1 রয়েছে টেবিল 7-এর এ সেকশনের ইংলিশ 1 এতে দেখাতে হবে নর্মাল, অনলাইনের থ্রু দিয়ে নয়, ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে নয়, স্টেটের মধ্যে সাপ্লাই হয়েছে কিন্তু নর্মাল, ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে নয়, আনরেজিস্টারকে সাপ্লাই হয়েছে। তাহলে পুরো অ্যালোকেশন বুঝতে পারলে। আচ্ছা এইটা এইটা শুধুমাত্র তোমার আচ্ছা এইখানে আমি বলে রাখি, এইখানে তোমাকে টোটালটা দেখাতে হবে। এই যে 0.2 যে রয়েছে না, 0.2 ভ্যালুটা ওখানে থাকবে। কোনটা বুঝতে পারলে না? 7A 7-এর পুরোটাই। 7 দেখো 7 যে রয়েছে টেবিল, এটা কখন অ্যাপ্লিকেবল হবে, মানে এই টেবিলে কখন ডেটা ফিল হবে না আনরেজিস্টারকে সাপ্লাই করলে, আনরেজিস্টারকে সাপ্লাই করলে। তো আনরেজিস্টার তুমি ইন্টারস্টেট যদি সাপ্লাই করো, ইন্টারস্টেটে 2,05,000 এর বেশি হলে সেটা তো একটা টেবিলে কভার হয়ে গেছে, সেটা বাদ দিয়ে 2,50,000 এর কম যেটা আনরেজিস্টারকে সাপ্লাই ইন্টারস্টেট, সেটা কভার হয়ে যাবে টেবিল 7-এর বি পোর্শনে। ঠিক আছে, বি পোর্শনের আবার দুটো ভাগ, এখানে বলেছে টোটাল কত সাপ্লাই করেছো অন্য স্টেটে যেটা কি 2.5 লাখের কম, সেটা এতে বসিয়ে দিতে হবে, ইংলিশ এতে বসিয়ে দিতে হবে কলামে। হ্যাঁ দুটো মিলিয়ে, ইন্টারস্টেট আর ইন্ট্রাস্টেট,
এই যে নিচের পোর্শনটা আছে না, এটা হচ্ছে ইন্টারস্টেট, উপরের পোর্শনটা হচ্ছে ইন্ট্রাস্টেট। এটা ইন্টারস্টেট কিন্তু 2.5 লাখের কম আনরেজিস্টারকে দুটো ভাগ, একটা হচ্ছে টোটাল বলো, আর একটা বলা হচ্ছে যে শুধু ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে এটা বলো। দেখো প্লেস অফ সাপ্লাই কখন বলার দরকার হয়, যখন ইন্টারস্টেট সাপ্লাই থাকে। ইন্টারস্টেট তার মানে এই যে ইন্টারস্টেট সাপ্লাই রয়েছে, তাহলে তোমার যে প্লেস অফ সাপ্লাই রয়েছে এটা দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে, ইংলিশ 1 আর ইংলিশ 2 এর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে, কিন্তু ওপরের ক্ষেত্রে প্লেস অফ সাপ্লাই লাগবে না, কারণ সেটা তো স্টেটের মধ্যেই সেল হচ্ছে না। হুম, ই কমার্স অপারেটর দিয়ে যেটা সেল হয়েছে প্লেস অফ সাপ্লাই নয়, এই যে ইংলিশ 1, হ্যাঁ এখানে বসাতে হবে। আর 7 এতে তো বললাম যে স্টেটের মধ্যে সেল হয়েছে, স্টেটের মধ্যে আনরেজিস্টার থেকে সেল হয়েছে, তো প্রথমে তুমি টোটাল বলে দাও কতটা সেল করেছো ইংলিশ এতে, ইংলিশ 1-এ, এবার ইংলিশ 2-তে বলে দাও যে ওর মধ্যে কতটা ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে করেছো, মানে অনলাইন সেল। না এটার সাথে ওটার মিক্স করে দিচ্ছ কেন, এটা তো ইন্টারস্টেট, ওটা তো ইন্ট্রাস্টেট, ইন্ট্রাস্টেটের মধ্যে আবার অনলাইন কতটা আর ম্যানুয়াল কতটা, ম্যানুয়াল না এখানে উপরেরটা টোটাল বলছো, টোটাল বলতে স্টেটের মধ্যেই সেল হয়েছে অনলাইন অফলাইন দুটো মিলে, আর এই পোর্শনে শুধুমাত্র অনলাইনটা। এরপরে টেবিল 8 হচ্ছে নীল রেটেড এক্সামটেড নন জিএসটি। নীল রেটেড এক্সামটেড নন জিএসটি, নীল রেটেড মানে জানো, আমি যে চারটা দিয়েছিলাম তার মধ্যে যেগুলো নীলের মধ্যে পড়েছে, একটা চার্ট দিয়েছিলাম না যেটা নীল রেট 0.25, 3%, 5%, 12%, যে নীল যেটা রয়েছে সেগুলো নীল রেটেড গুডস, যার রেট প্রথম থেকেই নীল। নর্মালি কি হয়, ভেজিটেবলস হয়, লাইভ অ্যানিমেলস, তাহলে নীল রেটেড এই কলামে বসাতে হবে। এক্সামটেড বলতে, এক্সামটেড বল আচ্ছা নন জিএসটি বুঝে নাও, নন জিএসটি বলতে যাতে এখনো জিএসটি আসেনি, পেট্রোল, ডিজেল, হাই স্পিড ডিজেল যেটাকে পেট্রোল বলা হয়, আচ্ছা পেট্রোল যেটাকে তোমার হাই স্পিড ডিজেল একই জিনিস, আর পেট্রোলিয়াম ক্রুড, অ্যালকোহলিক লিকুয়ার, তো এগুলো নন জিএসটি সাপ্লাই এসে যাবে। আর এক্সামটেড বলতে, এক্সামটেড এই দুটো ছাড়া, এই দুটো ছাড়া বাকি সব এখানে এসে যাবে। ধরো কোনো প্রোডাক্টে বা সার্ভিসে জিএসটি আছে, কিন্তু গভর্নমেন্ট এখন বলছে এখন দিতে হবে না, এখন ছাড়, তো সেটা এসে যাবে এক্সামটেডে, ঠিক আছে। তো তাহলে নীল রেটেড এর মধ্যে ধরো নীল রেটেড সাপ্লাই করেছো, নীল রেটেড সাপ্লাই করেছো, তাহলে তুমি কতটা রেজিস্টার পার্সনকে করেছো স্টেটের বাইরে, কতটা স্টেটের বাইরে আনরেজিস্টারকে করেছো, স্টেটের মধ্যে কতটা রেজিস্টারকে করেছো সাপ্লাই সেটা বসাও এখানে, আর স্টেটের মধ্যে কতটা আনরেজিস্টারকে করেছো, স্টেটের মধ্যে কতটা রেজিস্টারকে, স্টেটের মধ্যে কতটা আনরেজিস্টারকে, এখানে রেজিস্টারকে এখানে আনরেজিস্টারকে, স্টেটের বাইরে কতটা রেজিস্টারকে, স্টেটের বাইরে কতটা আনরেজিস্টারকে, এইভাবে নন জিএসটিরও অ্যালোকেশন হবে, এক্সামটেডেরও অ্যালোকেশন হবে। এরপরে টেবিল 9, টেবিল 9 কি বলছে, দেখো তাহলে আমরা 4, 5, 6 দেখে নিয়েছি, তো
কোনো মাসে ধরো 4, 5, 6 ফিল আপ হয়েছিল, তার মানে রেজিস্টার পার্সনকে সেল হয়েছিল। 5-এ ইন্টারস্টেট সেল হয়েছিল 2.5 লাখের বেশি। 6-এ এক্সপোর্ট হয়েছিল। কিন্তু পরের মাসে ধরো রিটার্ন আসছে গুডস রিটার্ন আসতেই পারে। এক মাসে সেল করেছো, পরের মাসে গুডস রিটার্ন আসতে পারে। তাহলে তোমার যে রিটার্নটা আসছে সেটা নিশ্চয়ই আগের মাসের এগেনস্টে আসছে। তাহলে সেই আগের মাসের যে ডেটা, আগের মাসের ডেটার তো রিটার্ন ফাইলিং হয়ে গেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে সেই মাসের সেলের মধ্যে চেঞ্জ আসছে। তাহলে সেই মাসের সেলের মধ্যে যে চেঞ্জ সেটা কোথায় দেখাবে? সেটা দেখাবে এই মাসেই দেখাবে, কারণ এই মাসেই তো রিটার্ন এসেছে। এই মাসেই দেখাবে টেবিল নাম্বার 9। তোমার ধরো সেল রিটার্ন এসেছে, তার মানে কি ডকুমেন্ট তুমি দেবে? ধরো 4-এ তুমি সেল করেছিলে, আগের মাসে টেবিল 4 ফিল আপ হয়েছে, 4-এ ফিল আপ হয়েছে, সেল করেছিলে, রিটার্ন এসেছে, মানে রেজিস্টার পার্সনকে সেল করেছিলে, রিটার্ন এসেছে। তার মানে রেজিস্টার পার্সনকে তুমি কি দেবে? ক্রেডিট নোট দেবে। তাহলে এখানে তোমায় ক্রেডিট নোট ফিল আপ করতে হবে। ক্রেডিট নোট ফিল আপ করতে হবে রেজিস্টার পার্সনের জিএসটি নাম্বার। যে ক্রেডিট নোটটা দিচ্ছ সেটা তো কোনো বিলের এগেনস্টে হবে, আগের মাসের বিলের এগেনস্টে। ইনভয়েস নাম্বার দিতে হবে, ইনভয়েসের ডেট দিতে হবে, ঠিক আছে। তারপরে তুমি যে ডেবিট নোট দিচ্ছ, ডেবিট নোটে তোমার ইনভয়েস নাম্বার নিশ্চয়ই মেনশন থাকবে, সরি জিএসটি নাম্বার মেনশন থাকবে, ডেবিট নোটের নাম্বার থাকবে, সব দিতে হবে ডিটেল। আচ্ছা, ডেবিট নোটের ভ্যালু থাকবে, টোটাল ভ্যালু আর কি। তারপরে ট্যাক্সেবল ভ্যালু মানে যেটার উপরে ট্যাক্স লাগবে। তারপরে তাতে কি ধরনের ট্যাক্স আছে সেটা বসাতে হবে, ইন্টিগ্রেটেড থাকতে পারে, আইজিএসটি, জিএসটি, এসজিএসটি থাকতে পারে। তারপরে প্লেস অফ সাপ্লাই বসাতে হবে। তাহলে টেবিল 9-এর পয়েন্ট সেকশন বি বুঝতে পেরেছো? আগের মাসে সেল করেছিলে, এ মাসে রিটার্ন এসেছে। বা এমনও হতে পারে যে আগের মাসে সেল করেছো কিন্তু তাতে কম দেখানো হয়ে গেছে, প্রোডাক্টের দাম কম দেখানো হয়ে গেছে বা ট্যাক্স কম ধরা হয়ে গেছে। তাহলে এই মাসে তুমি কি করবে? সেই ইনভয়েসের এগেনস্টে ডেবিট নোট ইস্যু করবে। সেই ইনভয়েসের এগেনস্টে, সেই ইনভয়েসে তো কম দেখানো হয়ে গেছে, ডেবিট নোট ইস্যু করবে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই টেবিল 9B ফিল আপ করতে হবে, 9-এর বি সেকশন ফিল আপ করতে হবে। তাহলে ডেবিট নোটের ডিটেল, ক্রেডিট নোটের ডিটেল ফিল আপ করতে হবে। আচ্ছা, আর যেটা এক্সপোর্টের কেস, রিফান্ড ভাউচার বলতে আগের মাসে অ্যাডভান্স নিয়েছিলে, তো পরে ডিসাইড করে দেখা গেল কি তুমি সার্ভিস দেবে না তাকে বা গুড সাপ্লাই করবে না, এখন রিফান্ড করে দিচ্ছ। আগের মাসে যখন তুমি অ্যাডভান্স নাও নিশ্চয়ই অ্যাডভান্সের উপরে জিএসটি পেমেন্ট হয়ে গেছে, তো এই মাসে যেহেতু রিফান্ড করছো তোমার তাহলে জিএসটি কমা উচিত। তো এইখানে দেখাতে হবে রিফান্ড ভাউচার, ডকুমেন্ট যেটা ইস্যু করেছো রিফান্ডের জন্য। এখন বি বুঝতে পেরেছো। এরপরে এ দেখো, টেবিল 9-এর এ সেকশন। এ সেকশনে কি বলেছে? আগের মাসে তুমি এক্সপোর্ট দেখিয়েছিলে, এক্সপোর্ট কোন টেবিলে দেখায়? 6 টেবিলে দেখায়। এক্সপোর্টের ক্ষেত্রে কি সিপি বিল বানাতে হয়, বিল অফ এক্সপোর্ট। তো আগের মাসে এক্সপোর্ট হয়েছে, এই মাসে ওই এক্সপোর্টের যে ডেটা আছে তার মধ্যে কিছু চেঞ্জ হয়েছে, হতে পারে রিটার্ন এসেছে বা কোনোভাবে তার ভ্যালুর মধ্যে চেঞ্জ হয়েছে। তাহলে তুমি সেই চেঞ্জটা ঠিক করবে কোথায়? 9A-তে। 9A-তে সেই ডেটাটার মধ্যে যা চেঞ্জ হয়েছে এখানে দেখাবে। আচ্ছা, এরপরে 9C যেটা বলতে চাইছো তুমি, 9C মানে টেবিল 9-এর সি পার্টে কি দেখাবে? ধরো এ মাসে তুমি ডেবিট নোট, ক্রেডিট নোট ইস্যু করে দিলে, ডেবিট নোট, ক্রেডিট নোট ইস্যু করলে যেটা দরকার, এ মাসে তো তুমি 9B-তে দেখিয়ে দিয়েছো। ধরো পরের মাসে তোমার মনে হলো না, তোমার তো সেই ডেবিট নোটে ভুল হয়ে গেছে, সেই ডেবিট নোটে তুমি যতটা রিটার্ন দেখিয়েছো সেই রিটার্নটা বেশি দেখিয়ে দিয়েছো বা কম দেখিয়ে দিয়েছো, তার মধ্যে আবার চেঞ্জ, ডেবিট নোটের মধ্যে আবার চেঞ্জ, ডেবিট নোট বা ক্রেডিট নোটের মধ্যে চেঞ্জ, তাহলে 9C-তে দেখাতে হবে। সেই জন্য তুমি দেখো যে এখানে অরিজিনাল ডেবিট ক্রেডিট নোট দেখাতে হবে,
আর এইখানে অ্যামেন্ডমেন্ট দেখাতে হবে, তার মধ্যে যদি কোনো চেঞ্জ হয়। এ মাসে ডেবিট নোট ক্রেডিট নোট ইস্যু করেছো, তো পরের মাসে তুমি ডিসাইড করলে না যেটা আগের মাসে দেখিয়েছিলাম সেই ডেবিট নোট ক্রেডিট নোটে ভুল আছে, তাহলে তুমি যে আবার ফ্রেশ ডেবিট নোট ক্রেডিট নোট দেবে অরিজিনালের এগেনস্টে, তাহলে এখানে বসাতে হবে তার ডিটেলটা। এরপরে টেবিল নাম্বার 10 আসো। আর বেশি টেবিল নেই, 10, 11, 12, 13 পর্যন্ত আছে। টেবিল নাম্বার 10, টেবিল নাম্বার 10 কি বলছে, আচ্ছা আমরা প্রথমে জেনে নেব যে আনরেজিস্টার পার্সনকে সাপ্লাই করলে কোন টেবিলে দেখাতে হয়। আনরেজিস্টার পার্সন, ওটা তো 5-এ তো দেখাতে হয় আনরেজিস্টার ইন্টারস্টেট 2.5 লাখের বেশি, আর ওইটা বাদ দিয়ে আর কোনটাতে দেখাতে হয়, 7-এ দেখাতে হয়। 7 নম্বর টেবিলে তুমি যদি উইথিন স্টেট সাপ্লাই করো আনরেজিস্টার পার্সনকে দেখাতে হয়, আর ইন্টারস্টেট সাপ্লাই করো যেটা কি 2.5 লাখের কম, সেক্ষেত্রেও দেখাতে হয় টেবিল 7-এ। ঠিক আছে, তো টেবিল 7-এ যে ডেটা আগের বছর তুমি দেখিয়েছো, যে ডেটা তুমি আগের বছর টেবিল 7-এ দেখিয়েছো, আগের বছর না আগের মাসে টেবিল 7-এ দেখিয়েছো, ধরো স্টেটের মধ্যে কাউকে সেল করেছিলে, সেই ডেটার মধ্যে চেঞ্জ, ধরো আনরেজিস্টারকে সেল করেছিলাম স্টেটের মধ্যে, সে আমাকে রিটার্ন করে দিচ্ছে, তার মধ্যে চেঞ্জ। টেবিল 7-এর মধ্যে যদি কোনো চেঞ্জ হয়, আগের মাসে ফিল আপ করেছিলে টেবিল 7, আনরেজিস্টার পার্সনকে সেল করলে ফিল আপ হয়ে থাকে, তো ফিল আপ হয়েছিল আগের মাসে, এই মাসে সেই সেলের এগেনস্টে সাথে যেটা ফিল আপ হয়েছিল তার মধ্যে চেঞ্জ, তো তোমাকে ফিল আপ করতে হবে সেটা এই মাসে টেবিল নাম্বার 10-এ। তাহলে সেখানে সেখানে যেমন কি ছিল, 7-এ 7B ছিল, সিমিলারলি এখানে 10-এ 10B করা আছে। আবার সেখানে কি ছিল বলো তো, 7A এর আন্ডারে ইংলিশ 1 ইংলিশ 2 ছিল, এখানেও 10AB-র আন্ডারেও ইংলিশ 1 ইংলিশ 2 এভাবে করা আছে। এই নিচের পোর্শনটা হবে, এখানে এটা হবে তোমার, এটা 1 হওয়ার কথা, এটা 2 হওয়ার কথা, এখানে লেখা নেই, এটা এটা 1, এটা 2, নিচে কি আছে, এইটা 1 হবে আর এইটা 2 হবে। তাহলে টেবিল 7 আরেকবার বলে দিচ্ছি, দেখো টেবিল 7-এ কি ছিল, টেবিল 7A তে ছিল, টেবিল 7A এর ইংলিশ 1 ইংলিশ 2 তে ছিল, ইংলিশ 1-এ কি ছিল, কি তোমার উইথিন স্টেটের মধ্যে টোটাল সেলটা বলো আনরেজিস্টার পার্সন, আর ইংলিশ 2 তে ছিল যে ওরই মধ্যে ওই টোটালের মধ্যে কতটা অনলাইনে সেল হয়েছে ই কমার্স। 7B তে ছিল, বির ইংলিশ 1-এ কি ছিল না ইন্টারস্টেট সেল হয়েছে 2.5 লাখের কম আনরেজিস্টার কি, টোটাল বলতে হতো এখানে, আর ইংলিশ 2-তে 7Bর ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে কতটা। তাহলে আগের মাসে যদি 7 টেবিল 7-এ যা দেখিয়েছো তার মধ্যে যদি চেঞ্জ হয়, সেই চেঞ্জটা এখানে দেখাতে হবে। চেঞ্জ কি হতে পারে, তোমার সেল কমে গেছে বা সেল বেড়ে গেছে। যদি সেল কমে যায় তাহলে এখানে দেখাবে কি হিসাবে দেখাবে, দেখাবে যে সেই মাসের ট্যাক্স মানে টোটাল সেলটা কমেছে কি বেড়েছে। দেখো আমি এখানে একটা কথা বলে রাখি যে আনরেজিস্টার পার্সনকে যখন সেল হয় না, তখন তো কোনো জিএসটি নাম্বার ওয়াইজ দেখানো হয় না, কোনো স্টেট ওয়াইজ দেখানো হয় না, মানে স্টেট ওয়াইজ কখন দেখানো হয় না, যদি উইদিন স্টেট হয় তাহলে তো সেটা একটাই স্টেটই রয়েছে। তো আনরেজিস্টার্ড পার্সনকে যখন সেল হয় তখন জিএসটি নাম্বার ওয়াইজ দেখানো হয় না, শুধুমাত্র টোটাল বলে দেওয়া হয় যে সেল হয়েছে, কিন্তু যদি ইন্টারস্টেট হয় তখন স্টেট ওয়াইজ বলা হয় যে এতে এতে সেল হয়েছে। তো এইখানে তোমাকে বলতে হবে যে আগের মাসের ট্যাক্স লাইবিলিটি মানে সেল ভ্যালু যেটা ট্যাক্সেবল সাপ্লাই যেটা সেটা কমেছে না বেড়েছে। কমে থাকলে যতটা কমেছে, ধরো আগের মাসে টেবিল 7-এ 7 লাখ টাকা দেখিয়েছিল কিন্তু রিটার্ন হয়েছে সেই জন্য তোমার কমে গেছে, ধরো 6 লাখ টাকা হয়ে গেছে 7 লাখ, তাহলে এখানে দেখাতে হবে যে কতটা চেঞ্জ হয়েছে, মানে
না না 1 লাখ না, মানে চেঞ্জ হয়ে কতটা হয়েছে 6 লাখই দেখাতে হবে। আগের মাসের ট্যাক্স লায়াবিলিটি হয়েছে, মানে ট্যাক্স নয়, টোটাল সেল যেটা, সাপ্লাই যেটা, সেটা 7 লাখ থেকে হয়ে গেছে 6 লাখ। সেটাই দেখাতে হবে এখানে, ট্যাক্স পিরিয়ড ফর হুইচ দ্য ডিটেলস ইজ বিং রিভাইজড। চেঞ্জটা দেখাতে হবে, চেঞ্জ বলতে তোমার চেঞ্জ হয়ে যতটা হয়েছে, চেঞ্জ হয়ে যতটা হয়েছে সেটা দেখাবে। টেবিল তাহলে 10 বুঝে গেলে কি দেখাতে হবে না দেখাতে হবে। এবার টেবিল 11-এ আসো। টেবিল 11-এ বলা হচ্ছে অ্যাডভান্সের কেস। অ্যাডভান্স, আমরা যখন টাইম অফ সাপ্লাই পড়েছিলাম না, টাইম অফ সাপ্লাই, তখন 3টে ডেট পড়তাম। একটা হচ্ছে পেমেন্ট রিসিভ, একটা হচ্ছে বিল কবে ইস্যু করেছো, কখনো কখনো গুডস কবে রিসিভ করেছো, এরকম ছিল কেস। তো ওখানে যদি পেমেন্টের ডেটটা আগে আসতো, সার্ভিসের কেসে স্পেসিফিক্যালি পেমেন্টের ডেটটা যদি আগে আসতো, সার্ভিসের কেসে কি ছিল বলতো, পেমেন্ট রিসিভ আর ইনভয়েস কবে ইস্যু করেছো, যদি 30 ডেজের মধ্যে করে থাকো, তাহলে পেমেন্ট রিসিভের ডেটটা যদি আগে আসে, তার মানে কি হবে, তোমাকে তোমার ট্যাক্সেবল সাপ্লাই কবে হয়ে যাবে, যে ডেটে টাকা রিসিভ করেছো সেই ডেটটাই টাইম অফ সাপ্লাই হয়ে যাবে, সেই ডেটেই তোমার জিএসটি লাইবিলিটি, সেই মাসেই তোমার জিএসটি লাইবিলিটি অ্যারাইজ হয়ে যাবে। ধরো আমি মে মাসে জিএসটি অ্যাডভান্স নিলাম, টাকা নিলাম সার্ভিস দিয়ে বলে, কিন্তু আমি সার্ভিস দিয়েছি জুলাই মাসে, আমার ট্যাক্স লাইবিলিটি কবে জেনারেট হবে, জুলাই নয়, মে মাসেই। আর্লিয়ার কবে হচ্ছে, মে। তাহলে তুমি যত টাকার অ্যাডভান্স নিয়েছো তার উপরে জিএসটি দিতে হবে মে মাসেই, সার্ভিসের কেসে বলছি। তো তুমি নিশ্চয়ই, তাহলে তুমি যখন মে মাসে রিটার্ন ফিল আপ করবে, তাহলে কি করবে, যত টাকা অ্যাডভান্স নিয়েছো সেটা দেখাবে, না দেখালে জিএসটিটা হিসাব হবে কি করে, তুমি তোমার ফর্মে তো দেখাবে যে আমি এত টাকা অ্যাডভান্স নিয়েছি সার্ভিস দেবো বলে। তো সেটা কোথায় দেখাবে, টেবিল 11-এর কটা পার্ট রয়েছে দেখো এখানেও, 11-এর এ বি, ইংলিশ 1 ইংলিশ 2, এ বি ইংলিশ 1 ইংলিশ 2। প্রথমে টেবিল 11-এর এ দেখো, এতে কি বলেছে, অ্যাডভান্স অ্যামাউন্ট রিসিভ ইন দ্য ট্যাক্স পিরিয়ড ফর হুইচ ইনভয়েস হ্যাজ নট বিন ইস্যুড। মানে এই বছর ধরো, এই বছর না, এই মাসে ধরো অ্যাডভান্সটা নিয়েছো, এই মাসে অ্যাডভান্স নিয়েছো, তাহলে তোমার টেবিল 11-এর এর আন্ডারে ইংলিশ 1-এ দেখাবে যে ইন্টারস্টেট সাপ্লাইয়ের জন্য কত নিয়েছো, আর ইংলিশ 2-তে দেখাবে ইন্টারস্টেট, এটা ইন্ট্রা, এটা ইন্ট্রা, প্রথমে ইন্ট্রাস্টেট সাপ্লাইয়ের জন্য কত নিয়েছো, তারপরে ইন্টারস্টেট সাপ্লাইয়ের জন্য কত নিয়েছো। আচ্ছা, এরপরে বলছে ধরো আগের মাসে অ্যাডভান্স নিয়ে নিয়েছিলে, সেই মাসে তো তুমি দেখিয়ে দিয়েছো, কোথায় দেখিয়ে থাকবে, টেবিল 11-এর এর আন্ডারে দেখিয়ে দিয়েছো। ধরো তাহলে মে মাসে নিয়েছো, মে মাসে তাহলে টেবিল 11-এর এতে দেখিয়ে দিয়েছো, কিন্তু তুমি সার্ভিস দিলে কবে, জুন মাসে সাপোজ দিলে, জুন মাসে তো তুমি বিল করবে না, বিল করবে, তো জুন মাসে তাহলে বিল করলে তুমি যে অ্যাডভান্সটা দিয়েছো সেটা কি হয়ে যাবে, অ্যাডভান্সটা নিয়েছো সেটা কি হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে, অ্যাজ এ সাপ্লায়ার সেটা অ্যাডজাস্ট করতে হবে, তোমাকে তো আবার টাকা দেবে না, সেই সাপ্লাই মানে সেই টাকাটা অ্যাডজাস্ট করতে হবে। তো যখন তোমার অ্যাডভান্সের অ্যাডজাস্টমেন্ট করবে, তুমি যখন তুমি অ্যাডভান্সের অ্যাডজাস্টমেন্ট করবে, তখন কোন টেবিলে বসাতে হবে, 11B। 11Bর আবার দুটো পোর্শন, ইন্টারস্টেট সাপ্লাইয়ের জন্য কতটা অ্যাডজাস্ট করছো, ইন্ট্রাস্টেট সাপ্লাইয়ের জন্য কতটা অ্যাডজাস্ট করছো। ইংলিশ 1-এ ইন্ট্রাস্টেট সাপ্লাইয়ের জন্য কতটা অ্যাডজাস্ট করছো, ইংলিশ 2-তে ইন্টারস্টেট কতটা অ্যাডজাস্ট করছো। এরপরে 11, 11 টেবিল 11-এর আবার কি রয়েছে, রোমান 2 সেকশন রয়েছে। আচ্ছা, এখন যে আমরা বললাম এটা হচ্ছে রোমান 1 সেকশন, রোমান 1 সেকশনের এ বি, রোমান 2 সেকশনে কি বলছে,
amendment of information table in the earlier tax period। এই সমস্ত ডেটা যে দিয়েছো না, এই সমস্ত ডেটার মধ্যে আগের মাসে দেখিয়ে দিয়েছো, ধরো এই মাসে তার চেঞ্জ হয়েছে, আগের মাসে দেখিয়ে দিয়েছো এই মাসে তার চেঞ্জ হয়েছে। সাপোজ হতে পারে কি আমি অ্যাডভান্স নিয়েছিলাম, তো আমি টেবিলের 11 যে টেবিল রয়েছে তার এ সেকশনে দেখিয়ে দিয়েছি যে অ্যাডভান্স নিয়েছি আমি এই মাসে দেখিয়ে দিয়েছি। পরের মাসে কি হয়েছে, আমি তোমার অ্যাডভান্সটাকে রিফান্ড করে দিলাম, আমি তোমার অ্যাডভান্সটা রিফান্ড করে দিলাম, তাহলে আমার তো অ্যাডভান্সের মধ্যে চেঞ্জ হলো, অ্যাডভান্স যতটা নিয়েছিলাম, তাহলে আমি কত নম্বর টেবিলে দেখাবো, টেবিল 11 এর সেকশন ইংলিশ রোমান 2 এর যে এখানে রয়েছে ডেটার ব্ল্যাঙ্ক রয়েছে ডেটা দেওয়ার, এখানে বসতে হবে। আচ্ছা টেবিল হচ্ছে 12, এটা হচ্ছে এইচএসএন ওয়াইজ সামারি দেখাতে হবে, এইচএসএন ওয়াইজ সামারি, প্রত্যেকটা প্রোডাক্টের কি আছে এইচএসএন নাম্বার রয়েছে। তুমি কটা প্রোডাক্টে ডিল করো, তুমি বলছো আমার সারা মাসের টার্নওভার 15 লাখ, সারা মাসের টার্নওভার 15 লাখ, তো তুমি কটা প্রোডাক্টে ডিল করো, কটা প্রোডাক্ট মিলে 15 লাখ, তুমি বললে 3টে প্রোডাক্ট মিলে 15 লাখ, তো 3টে প্রোডাক্টের নাম, এই প্রোডাক্ট তার এইচএসএন, এই প্রোডাক্ট এই তার এইচএসএন, যে এখানে প্রোডাক্টের নাম দেওয়ার দরকার হবে কি, আর ডেসক্রিপশন রয়েছে, তো প্রোডাক্টের নাম আছে, তার এইচএসএন কোড রয়েছে, আর সেই প্রোডাক্টে সারা মাসে কত সেল হয়েছে, ধরো কম্পিউটার ফার্নিচার আর সার্চের বিজনেস আছে, তো 3টে প্রোডাক্ট 3টে এইচএসএন কোড, কত কত সেল হয়েছে সারা মাসে, এইচএসএন ওয়াইজ সামারি। এখানে দেখা হবে না কতটা ইন্টারেস্টেড, কতটা ইন্টারেস্টেড, কতটা 2.5 লাখের বেশি, এরকম দেখা হবে না, আমি বলছি প্রোডাক্ট ওয়াইজ বলো, প্রোডাক্ট ওয়াইজ মানে এইচএসএন ওয়াইজ। যতগুলো তোমার প্রোডাক্ট রয়েছে ততগুলো রো হবে। আচ্ছা এরপর রয়েছে টেবিল 13, এটা হচ্ছে লাস্ট টেবিল। এখানে বলা হচ্ছে তুমি যে ডকুমেন্ট ইস্যু করেছো এই মাসে যত ডকুমেন্ট ইস্যু করেছো সবই দেখাবে টেবিল 13। তুমি সেল করলে কি ইস্যু করো, ইনভয়েস কতগুলো ইস্যু করেছো, কতগুলো ক্যান্সেল করেছো বলো, তার সিরিয়াল নাম্বার বলো। তুমি ধরো ইনভয়েস বানাচ্ছো, তুমি সিরিয়াল নাম্বার তো একটা মেনটেন করবে না, যে 2021 to 22 01 এটা প্রথম ইনভয়েস, তারপর 2 নম্বর ইনভয়েস 21 to 22 02, এরকম করে সিরিয়াল নাম্বার মেনটেন করবে। তাহলে যত ইনভয়েস ইস্যু করেছো তার সিরিয়াল নাম্বার কত থেকে কত এই মাসে, ধরো 100 থেকে 150 মানে 50টা এই মাসে ইস্যু হয়েছে, এই বলতে হবে টোটাল নাম্বার, কতগুলো ক্যান্সেল, নেট কতগুলো ইস্যু, ডেবিট নোট কত ইস্যু করেছো, ক্রেডিট নোট ইস্যু করেছো কত। আচ্ছা এটা তুমি ইনভয়েস কতগুলো পেয়েছো আনরেজিস্টার্ড পারসনের কাছ থেকে, ইনভয়েস ফর ইনওয়ার্ড সাপ্লাই ফ্রম আনরেজিস্টার্ড পারসন। আচ্ছা ইনওয়ার্ড সাপ্লাই রিসিভ করলে আনরেজিস্টার্ড পারসনের কাছ থেকে তোমাকেই কখনো কখনো ইনভয়েস দিতে হতে পারে, আনরেজিস্টার্ড পারসনের কাছ থেকে ইনওয়ার্ড সাপ্লাই নিলে কখনো কখনো তোমাকেই ইনভয়েস দিতে হতে পারে, আনরেজিস্টার্ড পারসন তোমাকে ইনভয়েস দেবে না কারণ সে আনরেজিস্টার রয়েছে, তো সেক্ষেত্রে কতগুলো ইস্যু করেছো। আচ্ছা রিভাইসড ইনভয়েস এটা কি জিনিস, তাই তো, রিভাইসড ইনভয়েস হচ্ছে তোমার ধরো জিএসটি রেজিস্ট্রেশন তোমার লিমিট পেরিয়ে যাচ্ছে আজকের ডেটে, ধরো 40 লাখ পেরিয়ে গেল, আজকের ডেট কবে আছে 8 তারিখ, কিন্তু জিএসটি রেজিস্ট্রেশনের অ্যাপ্লাই করার টাইম কত পাচ্ছ 30 দিন, তাহলে 30 দিন ধরো তুমি কি করলে 2-4 দিন পরে অ্যাপ্লাই করলে, তার ফলে তোমার যে জিএসটি নাম্বার এলো সেটা 15 দিনের পরে এলো, সাপোজ ধরো 8 তারিখে তোমার জিএসটি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেবল হলে, কিন্তু তোমার জিএসটি রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করার পরে যে এলো সেটা ধরো 20 তারিখের দিকে এলো, 20 নভেম্বর। এক্ষেত্রে তার মাঝে এই যে 8 তারিখ থেকে 20 তারিখ এর মিডিলে তো তুমি ইনভয়েস ইস্যু করবে না, করবে কি করবে না, ইনভয়েস ইস্যু করবে।
তো তুমি যত ইনভয়েস ইস্যু করেছো এই মিডিল পিরিয়ডে, যেই দিন থেকে তুমি লাইবেল হলে জিএসটি রেজিস্ট্রেশন নেওয়ার জন্য, আর যেই ডেটে তোমার কাছ থেকে জিএসটি রেজিস্ট্রেশন এলো, গ্র্যান্ট হলো যেই ডেটে, এর আগে তো তোমার জিএসটি রেজিস্ট্রেশন ছিল না ওই 20 তারিখের আগে। তাহলে এই যে পিরিয়ডের মধ্যে তুমি বিল ইস্যু করেছো জিএসটি, তাতে তো জিএসটি মেনশনই করোনি, জিএসটি নাম্বারও দাওনি। তো জিএসটি ডিপার্টমেন্ট বলছে তুমি যদি চাও ওই যে বিলগুলো ইস্যু করেছো না, ওই সমস্ত বিলকে আবার রিভাইজ ইস্যু করতে পারো জিএসটি নাম্বার দিয়ে, জিএসটি মেনশন করে, জিএসটি নাম্বার দিয়ে আর জিএসটি ওতে মেনশন করে। সেক্ষেত্রে এইভাবে করে দিলে কি হবে, এটাকে বলা হবে রিভাইজড ইনভয়েস। তার মানে রিভাইজড ইনভয়েস শুধুমাত্র ইস্যু হতে পারে শুধুমাত্র ওই লিমিটেড টাইমের মধ্যে, মানে ওই যখন তোমার ফার্স্ট রেজিস্ট্রেশন নিচ্ছ ওই পিরিয়ডে, তারপরে আর কোনোদিন রিভাইজড ইনভয়েস ইস্যু হবে না। জিএসটি রেজিস্ট্রেশন নেওয়ার জন্য যেদিন লাইবেল হলে আর অ্যাকচুয়ালি যে ডেটে তোমার ইনভয়েস জিএসটি রেজিস্ট্রেশন এলো, এই ডেটের মধ্যে তুমি যে ইনভয়েসগুলো ইস্যু করেছো তাতে জিএসটি নাম্বার নেই, জিএসটিও মেনশন নেই, কিন্তু তুমি জিএসটি নাম্বার আসার পরে জিএসটি নাম্বার মেনশন করতে পারো তাতে, আর জিএসটিও মেনশন করে দিতে পারো ফ্রেশ করে, ওটাই হবে রিভাইজড ইনভয়েস। তো কতগুলো ইস্যু করেছো সেটা বলতে হবে। তো আর কিছুই নেই। আচ্ছা, এখানে আরো রয়েছে রিসিপ্ট ভাউচার, পেমেন্ট ভাউচার। রিসিপ্ট ভাউচার কখন ইস্যু করতে হয়? রিসিপ্ট ভাউচার ইস্যু করতে হয় যদি তুমি অ্যাডভান্স নিয়ে থাকো। তাহলে এই মাসে কত অ্যাডভান্স নিয়েছো, কজনের কাছ থেকে, যতজনের কাছ থেকে নিয়ে থাকবে ততগুলো রিসিপ্ট ইস্যু করবে, কতজনের কাছ থেকে নিয়েছো, কটা ইস্যু করেছো, তার সিরিয়াল নাম্বার এত থেকে এত দিতে হবে। পেমেন্ট ভাউচার কখন, যদি তুমি রিভার্স চার্জ মেকানিজমে যখন তুমি পেমেন্ট করে দিবে কাকে, সাপ্লায়ারকে, আনরেজিস্টার্ড পার্সনকে পেমেন্ট করে দেবে, যে আমি তোমার গুডসের টাকা বা সার্ভিসের টাকা পেমেন্ট করে দিলাম, পেমেন্ট ভাউচার না। তো কটা ইস্যু করেছো? রিফান্ড ভাউচার কখন, যখন অ্যাডভান্স তো নিয়েছিলে, রিফান্ড করে দিলে তখন রিফান্ড ভাউচার। কটা ইস্যু করেছো? ডেলিভারি চালান ফর জব ওয়ার্ক। ডেলিভারি চালান জব ওয়ার্কের জন্য কখনো কখনো কি হয়, তুমি ধরো কোম্পানি রয়েছো, তুমি ধরো কাউকে জব ওয়ার্ক রেখেছো, সে তোমার কাজ করে দেয়, তাকে যে গুডস পাঠাচ্ছ ডেলিভারি চালান করে পাঠাতে হবে। তো জব ওয়ার্ক বলতে একে যে এক্সাম্পলটা দিয়েছিলাম না, যে রেমন্ড কোম্পানি শার্ট ম্যানুফ্যাকচার করে কিন্তু তার বাটন লাগে, তো এর কাছে তো শার্ট পৌঁছে দিতে হবে, তাহলে এ জব ওয়ার্কার, তো ওর কাছে গুডস পৌঁছাতে গেলে ডেলিভারি চালান কি করতে হবে, দিয়ে পাঠাতে হবে। তুমি কতগুলো ইস্যু করেছো ডেলিভারি চালান এ মাসে? যে পয়েন্ট ছাড়ো, লিকুইড গ্যাসের জন্য কতগুলো ডেলিভারি চালান ইস্যু করেছো? 10এরটা এটা তোমার ডেলিভারি চালান ফর সাপ্লাই অন অ্যাপ্রুভাল। তুমি সাপ্লাই করেছো কিন্তু তার মধ্যে অ্যাপ্রুভাল কতগুলো হয়েছে, সাপোজ তুমি কারো কাছে গুডস রাখলে বললে কি অ্যাপ্রুভ হলে, মানে কাস্টমার যদি কেনে তাহলেই আমি বিল করব, না তো করবো না। তো এমন কতগুলো কেস হয়েছে যাতে তোমার সেল হয়ে গেছে, মানে যার কাছে রেখেছিলে সে সেল করে দিয়েছে, তো যতগুলো সেল হয়েছে ততগুলোর তোমার ডেলিভারি চালানের নাম্বার মেনশন করতে হবে। আচ্ছা, এই ওপরের গুলো বাদ দিয়ে লাস্টে অন্য কোনো যদি পারপাসে ডেলিভারি চালান ইস্যু হয় তাহলে এটা ফিল আপ হবে, আদার দেন ওপরের গুলো। তাহলে আমরা জিএসটিআর 1 এটা বুঝে নিলাম যে কি কি টেবিল রয়েছে, পুরো কমপ্লিট বুঝে নিলাম টেবিল 1 থেকে টেবিল 13 পর্যন্ত।